চলেই তো এসেছিস, আবার অনুমতি চাইছিস কেন? ঈশা আয়েশের পাশে এসে মাঝখানে কিছুটা ফাঁক রেখে ঠিক আয়েশের মতো করে রেলিংয়ে হাত রেখে সামনের দিকে তাকিয়ে হেসে বলল, দিস ইজ ফর্মালিটিস বস। তাই? দুজনের মাঝে পিনপতন নীরবতা, শুধু বাতাসের শব্দই কর্ণগোচর হচ্ছে। কিছু সময় পর পর হালকা বাতাস এসে ক্ষণে ক্ষণে দুজনের গা ছুঁয়ে যাচ্ছে। নীরবতা ভেঙে আয়েশ বলল, ঈশা, হ্যাঁ বলো। তুই নিশ্চয়ই কিছু বলতে এসেছিস আমাকে, রাইট? না মানে হ্যাঁ। তোর কথাটা বলার আগে আমি কিছু কথা বলতে চাই তোকে। তোর কি শোনার টাইম হবে? ঈশা জানে আয়েশ এই মুহূর্তে সিরিয়াস, তাই সেও কোনো রকম ইয়ার্কি না করে সিরিয়াস হয়ে বলল, তোমার কথা শোনার মতো টাইম হবে না, এতটা ব্যস্ত এখনো হইনি আমি। কি কথা বলো না। আয়েশ কয়েক সেকেন্ড চুপ থেকে লম্বা একটা শ্বাস ছেড়ে ঈশার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর আরো কয়েক সেকেন্ড চুপ থেকে এবার ঈশার চোখে চোখ রেখে বলল, তোর মনে আছে আমি নিশির বিয়ে থেকে আসার পর তোর থেকে একটা পেপারে সাইন নিয়েছিলাম? ওই যে তুমি আমাকে কিছু শর্ত দিয়েছিলে, আর আমি যে সেগুলো মেনে চলবো সেটার পরিপ্রেক্ষিতে সাইন করতে বলেছিলে সেটা। হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? পেপারটাতে কোনো শর্ত উল্লেখ ছিল না, আর আমি তোর থেকে কোনো শর্তের সাইনও নেইনি। পেপারটা কিসের ছিল জানিস? তুমি তো আমাকে শর্তের পেপারই বলেছিলে, বাকি সেটা কিসের পেপার আমি কি করে জানবো? আর তুমি তো পেপারটা ঢেকে রেখেছিলে, তাই আমি দেখতেও পারিনি সেটা কিসের পেপার ছিল। জানতে চাস কিসের পেপার ছিল? তুমি না বলতে চাইলে আমি কখনো কিছু জানতে চেয়েছি তোমার কাছে? হয়তো তোমার সাথে ইয়ার্কি করি, এখনো তুমি বলতে চাইলে বলো, না বলতে চাইলে আমার জানার দরকার নেই। পেপারটা আমার আর তোর ম্যারেজ রেজিস্ট্রি ছিল। ও ও মানে তোর অবাক লাগছে না? না, অবাক লাগবে কেন? না মানে আমি তোকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি, এটা নিয়ে তোর রাগ হচ্ছে না? কখনো শুনেছো মানুষ যেই জিনিসটা পেতে চায় সেটা যখন তার হাতে দেয়া হয় তখন সে রাগ করে? আমাকে এত ভালোবাসিস? সন্দেহ আছে? না, তারপরেও শুনতে চাইছি আর কি। বল না, আমাকে ভালোবাসিস? নিজের থেকেও বেশি। বলে ঈশা হুট করে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশার এহেন কাজে আয়েশ মুচকি হাসল। ঈশাকে আলতো হাতে জড়িয়ে ধরে কোমল স্বরে বলল, আমি তোকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি, এটা নিয়ে আমার উপর কোনো অভিযোগ নেই। বরং আমার খুশি লাগছে এটা শুনে, কারণ আমি তোমাকে হারাতে চাই না। আর আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেছে, মানে এখন তুমি পুরোটাই তো আমার। এখন থেকে তোমার ওপর আর কারোর অধিকার থাকবে না, শুধু আমার অধিকার থাকবে, শুধুই আমার। কথাগুলো বলে ঈশা আরো শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল আয়েশকে। অনেক বড় হয়ে গেছিস দেখছি। সে তো হয়েছি। আচ্ছা তুমি তো তোমারটা বললে, এবার আমি যেটা বলতে এসেছিলাম সেটা বলি। বল। ঈশা আয়েশকে ছেড়ে দিয়ে আয়েশের মুখোমুখি দাঁড়ালো। তারপর আয়েশের চোখে চোখ রেখে কোমল স্বরে বলল, আগে বলো, আমার উপর রাগ করবে না? আচ্ছা করব না, বল। প্লিজ তুমি বড় আব্বুর কথায় রাজি হয়ে যাও। বড় আব্বু অনেক আশা নিয়ে তোমাকে কথাটা বলেছে, প্লিজ রাজি হয়ে যাও। সবাই তো রাজনীতি করছে, নায়ক নায়িকা থেকে শুরু করে প্লেয়াররা পর্যন্ত রাজনীতি করছে। তুমি দেখো না, মাশরাফি বিন মুর্তজা কি রাজনীতি করছে না? সাকিব আল হাসান যে কিনা বিশ্বের সেরা অলরাউন্ডার, সে কি রাজনীতি করছে না? আবার অভিনেতা ফেরদৌসকে দেখো, ও কি রাজনীতি করছে না? রাজনীতি তো সবাই করছে, এতে তুমি না করছো কেন? প্লিজ তুমি রাজি হয়ে যাও, প্লিজ অ্যাটলিস্ট আমার জন্য হলেও রাজি হয়ে যাও। ঈশা, তোকে আমি এতক্ষণ কথাগুলো কেন বললাম তাহলে? আমি জানতাম তুই এই কথাটা বলতেই আমার রুমে এসেছিস, আর তাই আমি বিয়ের কথাটা তোকে বলেছিলাম যাতে তুই আমাকে কথাটা না বলিস, কিন্তু তুই তাও বলছিস। তুই নিজেও বুঝতে পারছিস না তুই কি বলছিস। এখানে বোঝার কি আছে? বড় আব্বুর কথায় রাজি হয়ে গেলেই তো হয়। তোর কি মনে হয় আমি আমার কথা ভেবে বাবার কথায় রাজি হচ্ছি না? তাহলে আর কি কারণ থাকতে পারে? আমি আমার জন্য নয়, বরং তোর কথা ভেবে রাজি হচ্ছি না। আমার কথা ভেবে কেন? আমি তো তোমাকে নিষেধ করছি না, ইনফ্যাক্ট আমি তো নিজেই তোমাকে বলছি। বলা যত সহজ, করা ততটাই কঠিন। ঈশা, তুই রাজনীতির রটাও বুঝিস না, তাই বলছিস। যদি বুঝতিস তাহলে বলতিস না। আমার এটা বুঝে আসছে না যে এখানে না বোঝার কি আছে। অনেক কিছুই আছে। ইলেকশনে দাঁড়ানো কোনো চারটিখানি ব্যাপার নয়। আচ্ছা, তুই যখন বলছিস, ধরে নিলাম আমি বাবার কথায় রাজি হয়ে নমিনেশন নিলাম, আর একবার যদি নমিনেশন নেই তখন কিন্তু আমি তোকে আর আগের মতো সময় দিতে পারবো না। শুধু তোকে কেন, নমিনেশন নেয়ার পর আমি তোকে বাদ দিয়ে আমার নিজেকেও সময় দিতে পারবো না। তখন আবার বলবি না তো আমি তোকে সময় দিচ্ছি না,
আমার উপর রাগ করে গাল ফুলিয়ে বসে থাকবি না তো? ধুর, তুমি কি যে বলো না। আমি রাগ করবো কেন? তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। তুমি ব্যস্ত থাকবে সেটা আমি জানি। আমি কি ছোট বাচ্চা নাকি যে এখন তো তোমার কাজ থাকে না বলে বায়না করি তোমাকে সময় দেওয়ার জন্য। তখন তো তুমি ইলেকশন নিয়ে বিজি থাকবে, সেটা আমি জানি। তাই আমি রাগ করব না। যখন সময় পাবে তখন সময় দিলেই হবে। ভেবে বলছিস তো? তখন আমাকে দোষ দিবি না তো আবার? আমি ভেবেই বলছি, আর তোমাকে কোনো দোষও দিব না। তুমি শুধু বড় আব্বুর কথায় রাজি হয়ে যাও। ওকে, তুই যখন বলছিস আমি ইলেকশন করব, তবে আমি বারবার বলছি ঈশা, তখন কিন্তু আমাকে কোনো রকম দোষ দিতে পারবি না। আমি তোকে আগে যেমন বিয়ের কথাটা বলিনি, এখনও তেমন বলতাম না। শুধুমাত্র তুই আমাকে এই কথাটা বলবি তাই বলেছি। আমি মনে করেছিলাম তুই হয়তো বিয়ের কথাটা শুনলে তুই আমার উপর আগের থেকে আরও বেশি অধিকার দেখাবি আর আমাকে ইলেকশন করতে বলবি না। কিন্তু তুই যখন নিজের ভালোটা নিজেই বুঝতে পারছিস না, তখন আর কি করার? তোর কথাই থাকবে, আমি ইলেকশন করব। সত্যি করবে? করব। থ্যাংক ইউ সো মাচ। বলে ঈশা আবারও আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরল। এমনভাবে খুশি হচ্ছিস যেন অনেক বড় কিছু পেয়েছিস। তুমি নিজেও জানো না তোমার হ্যাঁ বলাটা আমার কাছে কত কিছু পাওয়ার চেয়েও বেশি কিছু। আমি বড় আব্বুকে কথা দিয়েছিলাম আমি তোমাকে রাজি করিয়ে ছাড়বো, আর আমি সেটা পেরেছি। তাই এত খুশি হয়েছি, তোমাকে অনেক থ্যাঙ্কস। বাপরে, বাবাকে তাহলে কথাও দিয়ে এসেছিস? যদি আমি রাজি না হতাম তখন কি করতি? ঈশা আয়েশকে ছেড়ে দিয়ে বলল। কি আর করতাম, বড় আব্বুকে গিয়ে বলতাম তোমার ছেলে রাজি হয়নি, আয়াস ভাইয়া আমার কথা রাখেনি। কি বললি? আবার বল। আরে তোমাকে নয়, বড় আব্বুকে গিয়ে বলবো বলেছি। বড় আব্বুকে তো আর বলতে পারবো না আমার স্বামী আমার কথা রাখেনি। সেটাই বল। আচ্ছা ভালো কথা, বাসার সবাই কি জানে আমাদের বিয়ের ব্যাপারটা, নাকি আমার মতো ওরাও কেউ জানে না? না, কেউ জানে না। আচ্ছা, আমার একটা কথা রাখবি? কি কথা? প্লিজ আমাদের বিয়ের কথাটা কাউকে বলিস না। কাউকে না মানে কাউকেই না। তুই তো জানিসই বাবা কেমন। যদি জানতে পারে কাউকে না জানিয়ে আমি তোকে বিয়ে করেছি, তাহলে আমি শিওর আমাকে পিচ পিচ করে কেটে ফেলবে। আমরা দুজন ছাড়া ভুলেও আর কাউকে আমাদের বিয়ের ব্যাপারে বলবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এভাবে নয়, তোকে আমাকে কথা দিতে হবে যে তুই কাউকে বলবি না। প্রমিস করলে তো হবে, তাই না? হবে। আচ্ছা আই প্রমিস, আমি আমাদের বিয়ের ব্যাপারটা কাউকে বলবো না। গুড। আর হ্যাঁ, আর একটা কথা, তুই কখনো ভুলেও এই বিয়েটা মানিস না, এটা মুখে বলিস না। কেন? কারণ তুই যদি একবার মুখ দিয়ে বের করিস যে তুই এই বিয়েটা মানিস না, তাহলে আমাদের বিয়েটা আর থাকবে না। আই মিন অটোমেটিক আমাদের ডিভোর্স হয়ে যাবে। তাই প্লিজ এই কথাটা বলিস না কখনো। কি বলো? আমি তো জানতাম ডিভোর্স পেপার সাইন করলে তারপর ডিভোর্স হয়, আর তুমি বলছো আমি বিয়েটা মানি না কথাটা বললেই আমাদের ডিভোর্স হয়ে যাবে? সেটা কি করে সম্ভব? কারণ আমি ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সেটা উল্লেখ করে দিয়েছি। তুই যদি বিয়েটা না মানিস, কথাটা বলিস, তাহলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। তুমি পারোও বটে। আমি আজই প্রথম শুনলাম যে আমি বিয়েটা মানি না বললেই ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা, আমি যে এখন কথাটা বললাম তাহলে? পাগলি, এখন তো তুই সেটা কথার কথা বলছিস। তাহলে কিভাবে বললে ডিভোর্স হবে? সিরিয়াস হয়ে বলতে হবে। ধর তুই কোনো কারণে রেগে বলে দিলি যে তুই এই বিয়েটা মানিস না, তাহলেও ডিভোর্স হয়ে যাবে। তাই বলছি প্লিজ তুই এই কথাটা কখনো বলিস না। আমি কি পাগল হয়েছি যে নিজের পায়ে নিজে কুড়াল মারবো? তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, আমি কখনো বলবো না এটা। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা এখন চল, অনেক রাত হয়েছে। ঘুমাতে দেরি হলে কাল আবার উঠতে দেরি হয়ে যাবে। কাল অনেক কাজ আছে। কথাটা বলে আয়েশ হাঁটা ধরল। ঈশাও আর কিছু না বলে আয়েশের পেছন পেছন রুমে ঢুকে গেল। দরজাটা চাপিয়ে দিয়ে যাস। কথাটা বলেই আয়েশ বিছানায় এসে শুয়ে পড়ল। কিন্তু ঈশাকে দরজা চাপিয়ে রুম থেকে বের হওয়ার পরিবর্তে উল্টো দরজা বন্ধ করে বিছানা দিকে আসতে দেখে আয়েশ অবাক হয়ে বলল। ঈশা, রুমে না গিয়ে এদিকে আসছিস কেন? কারণ আজ আমি তোমার সাথেই থাকবো। বলে ঈশা বিছানায় উঠে বসলো। আয়েশ আবারও অবাক কণ্ঠে বলল। আমার সাথে থাকবি মানে? তুই আমার সাথে থাকবি কেন? কেন আবার? কাল থেকে তুমি তো আমাকে তেমন সময় দিতে পারবে না, তাই আমি ঠিক করেছি আমি আজ তোমার সাথে থাকবো। কেন, তোমার প্রবলেম আছে? পাগলি, আমার প্রবলেম থাকবে কেন? তুই হঠাৎ বিনা কারণে আমার রুমে থাকতে চাইছিস, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা শুয়ে পড়, রাত অনেক হয়েছে। সাথে সাথে ঈশা আয়েশের বুকের উপর মাথা রেখে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আয়েশ তো অবাকের উপর অবাক। ঈশার মাথা ঠিক আছে তো? কী সব করছো? আগে তো কখন এভাবে জেগে থাকা অবস্থায় ওকে জড়িয়ে ধরেনি ঈশা। তাহলে আজ কেন? কাল না হয় ভয় পেয়ে ওর বুকে মাথা রাখার বায়না ধরেছিল,
কিন্তু আজ তো ভয় পাচ্ছে না, তাহলে আজ কেন? ঈশা, তুই ঠিক আছিস? ঈশা আরেকটু নড়ে চড়ে আয়েশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন, আমার আবার কি হবে? না মানে তুই তো কখনো এভাবে শুতে চাস না, তাই জিজ্ঞেস করছি আর কি। আর তাছাড়া তুই না বলিস আমার সাথে থাকলে আমি নাকি চেপে ধরে তোর হাড়গোড় সব ভেঙে ফেলবো, তাহলে আজ কেন? আরে সেটা তো এমনিই বলি, মুভিতে দেখো না নায়িকারা নায়কদের বুকের ওপর মাথা রেখে ঘুমায়। আর তাছাড়া আমি ফেসবুকে গল্প পড়ার সময় দেখেছি, সেখানেও নায়িকারা নায়কদের বুকের ওপর মাথা রেখে ঘুমায়। ইনফ্যাক্ট নায়করা নিজেই ওদের বুকে মাথা রেখে শুতে বলে। তুমি কোথায় বলবে আমাকে, তা না করে আমি ঠিক আছি কিনা জানতে চাইছো? আজব। তাই নাকি? একদম তাই। বাহ, আপনি তাহলে ফেসবুকও চালান? আমার তো জানা ছিল না। তা ম্যাডাম, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কে ক্রিয়েট করে দিয়েছে শুনি? কেউ না, আমি নিজে ইউটিউব দেখে ক্রিয়েট করেছি। ও, আজকাল তাহলে অনেক কিছু শিখে গিয়েছেন, আমাকে না জানিয়ে ফেসবুকও চালাচ্ছেন। গুড, ভেরি গুড। আয়েশের কথা শুনে ঈশার কেন যেন মনে হলো আয়েশের ফেসবুক চালানোর কথা শুনে একটু হলেও রাগ করেছে। তাই ঈশা আয়েশের বুক থেকে মুখ তুলে বাবু বাবু ফেস করে তাকালো আয়েশের মুখের দিকে। বাচ্চামো কণ্ঠে বলল, প্লিজ তুমি রাগ করো না আমার উপর, আমি জাস্ট গল্প পড়ার জন্যই ক্রিয়েট করেছি, তাছাড়া আর কিছু করি না। এমনকি কোনো ফ্রেন্ডও নেই, আর প্রোফাইলও লক করা। প্লিজ বকা দিও না। এমন আদুরে গলায় বললে কারো কি সম্ভবে বাচ্চাটাকে বকা দেওয়া? আয়েশও পারল না, বরং শান্ত কণ্ঠে বলল, কথা বলার জন্য বুক থেকে মাথা তুলতে হয়? মাথা রাখ আর ঘুমানোর চেষ্টা কর। আগে বলো তুমি আগে শো, তারপর যা বলার বল। ঈশার না পেরে আয়েশের কথা মতো আবারও আগের মতো আয়েশের বুকে মাথা রেখে আয়েশকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর বলল, এবার বলো তুমি আমার উপর রেগে নেই তো? না। ঈশা খুশি হলো, খুশি হয়ে বলল। তাহলে আমার মাথায় হাত বুলিয়ে দাও। ঈশার বাচ্চামাগুলো দেখে আয়েশ মনে মনে হাসলো, তবে ঈশাকে বুঝতে দিল না সেটা, বরং মুখটা স্বাভাবিক রেখে ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, এটাও কি গল্পে পড়েছিস? কোনটা? এই যে মাথায় হাত বুলিয়ে দিতে বললি, এটা তোর ফেসবুকের নায়করা কি নায়িকাকে মাথায় হাত বুলিয়ে দেয়? সাথে সাথে ঈশা উৎফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ দেয় তো। যখন নায়িকাদের ঘুম আসে না বা নায়কদের মন খারাপ থাকে, তখন নায়করা নায়িকাদের মাথায় হাত বুলিয়ে ওদের ঘুম পাড়িয়ে দেয়। তাই নাকি? হুম। কিছু সময় রুমের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করলো। নীরবতাকে বিদায় জানিয়ে ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হঠাৎ আয়েশ বলল, ঈশা, তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি কেমন? ওকে, বলো না কি কথা। জানিস মানুষের মনটা বড্ড অদ্ভুত, কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। তুই ফেসবুক ইউজ করিস, ভালো কথা, আমি নিষেধ করছি না, কারণ তুই এখন যথেষ্ট ম্যাচিওর্ড হয়েছিস, বুঝতে শিখেছিস সব কিছু। ফেসবুক ইউজ করার মতো বয়স তোর হয়েছে। বাট ওই যে বললাম, মানুষের মন বড্ড অদ্ভুত, কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। এখানেও ঠিক তাই। আমি জানি তুই গল্প পড়ার জন্যই ফেসবুক চালাস, বাট বলা তো যায় না কখন তোর মন কি রিয়্যাক্ট করে। তাই তোকে একটা রিকোয়েস্ট করছি, আজ ফেসবুক ইউজ করিস সেটা ভালো কথা, বাট কখনো কোনো ছেলেকে ফ্রেন্ড লিস্টে রাখবি না, কখনো কোনো ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবি না। ইনফ্যাক্ট কোনো ছেলের সাথে যেন তোর অ্যাড না থাকে, বুঝতে পেরেছিস? হুম। শুধু মুখে হুম বললে হবে না, কাজেও করতে হবে। আজ রিকোয়েস্ট করছি, বাট কখনো যদি কোনো ছেলেকে মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে দেখতে পাই তাহলে কিন্তু খবর আছে, তখন আর রিকোয়েস্ট চলবে না, সোজা মাইট চলবে, মনে থাকবে? মনে থাকবে না আবার? মনে না থাকলে যে আমার কপালে দুঃখ আছে সেটা আমি ভালো করেই জানি। গুড, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। ঈশা কিছু বলল না, কারণ ও জানে আয়েশ ওকে নিয়ে কতটা পজিটিভ। ভাগ্য ভালো যে আয়েশ ওকে কিছু বলেনি। ও তো এটা ভেবে ভয় পেয়েছিল যে আয়েশ ওর ফেসবুক চালানোর কথা শুনলে না আবার রেগে যায়, কিন্তু ও যেমনটা ভেবেছিল তেমন কিছুই হয়নি। আয়েশ ওকে কিছু বলেনি, বরং বুঝিয়ে বলেছে, তাই ঈশা অনেক খুশি। ঈশা আয়েশকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। আয়েশ মুচকি হাসলো, পাগলিটা এমনভাবে ওকে জড়িয়ে ধরেছে যেন পারলে এখনই ওর বুকে ঢুকে যাবে। ঈশার জায়গায় এখন যদি ও ঈশাকে জড়িয়ে ধরতো তাহলে ঈশা তেতে বলতো, কি করছো কি, দেখছো না গরম লাগছে, তার উপর এমনভাবে জড়িয়ে ধরছো, গরমে তো জান বেরিয়ে যাচ্ছে। কিংবা বলতো, এভাবে জড়িয়ে ধরেছো কেন, এভাবে কেউ জড়িয়ে ধরে, মনে হচ্ছে আমার হাড়গোড় সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কথাগুলো ভেবে আয়েশও আবারও হাসলো। কিছু সময় ঈশার নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পারলো ঈশা ঘুমিয়ে পড়েছে। তো আয়েশ ঈশার মাথায় হাত বুলিয়ে দেওয়াটা তখনও থামায়নি।
ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে আয়েশের ঘুম এসে গেছে বুঝতেই পারেনি। পরের দিন মুখের উপর হঠাৎ পানের ছিটা পড়তেই আয়েশের ঘুমটা হালকা হয়ে গেল, কিন্তু ঘুমের রেশ এখনো কিছুটা থেকে যাওয়ায় চোখ জোড়া খুলতে ইচ্ছে করছে না, তাই চোখ বন্ধ রেখে সেভাবেই শুয়ে রইল। কিন্তু কয়েক সেকেন্ড যেতেই আবারও মুখের উপর পানের ছিটা পড়ল। এবার আর চোখ বন্ধ করে থাকলো না আয়েশ। শত বিরক্তি নিয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ জোড়া মেলে তাকালো। সাথে সাথে আয়েশের চোখ জোড়া আটকে গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা রমণীটির উপর। दिल का दारिया बेही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सब दे मेरी जरूरत, तू बन गया बात दिल की नजरों ने की, सच किया राहे तेरी कसम, तेरे बिन अब ना लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम, तेरे साथ हूँ मैं जाएंगा खत्म, तुझे कितना चाहने लगे हम, तुझे कितना चाहने लगे हम, तेरे बिन अब ना लेंगे एक भी दम। ঈশা আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়েল দিয়ে ঝেড়ে ঝেড়ে চুল মুছছিল আর গুনগুন করে এই গানটি গাইছিল। ঈশাকে দেখে বোঝা যাচ্ছে সকাল সকাল গোসল করেছে। ঈশাকে এমন স্নিগ্ধ অবস্থায় দেখে আয়েশের চোখটা সেখানে আটকে পড়েছে। মেয়েদেরকে গোসল করার পর বুঝি এমন সুন্দর লাগে, নাকি শুধু ঈশাকে এমন সুন্দর লাগছে, আর নাকি আয়েশ ওকে ভালোবাসে বলে আয়েশের কাছে ঈশাকে সুন্দর দেখাচ্ছে। আয়েশ ঘোল লাগা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঈশার দিকে, কিন্তু কয়েক সেকেন্ড যেতেই আবারও মুখের উপর ঈশার চুলের পানি এসে পড়তে আয়েশের ঘোরটা কেটে গেল। তবে মুখে ঈশার চুলের পানি পড়ার জন্য ঈশাকে কোনো রকম রাগ দেখালো না, বরং মুচকি হেসে মাথার নিচে দুহাত রেখে সোজা হয়ে শুয়ে ঈশার দিকে তাকিয়ে সরস গলায় বলল, বাহ, আজ মনটা অনেক ফুরফুরে দেখছি, আবার মনের সুখে গানও গাইছিস। তা গানটা কি আমাকে ডেডিকেট করেছিল? আয়াসের কণ্ঠ পেয়ে ঈশা এক নজর আয়াসের দিকে তাকিয়ে আবার আয়নার দিকে তাকিয়ে চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে বলল, তোমাকে ডেডিকেট করব কেন? আমার ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। তাই? আচ্ছা, সেই না হয় বুঝলাম, কিন্তু তুই সকাল সকাল শাওয়ার নিচ্ছিস কেন? শাওয়ার নেওয়ার মতো কিছু তো আমাদের মধ্যে হয়নি। আয়েশের কথার মানেটা ঈশা বুঝতে পারেনি, তাই বিরক্তি ভরা কণ্ঠে বলল, আজব, শাওয়ার নেওয়ার মতো কি হবে? আমি কলেজে যাব তাই শাওয়ার নিয়েছি। কলেজে যাবি ভালো কথা, শাওয়ার নিয়েছিস সেটাও ভালো কথা, কিন্তু আমার ওয়াশরুমে নিলি কেন? এখন যদি মা কিংবা ছোটো মা কেউ তোকে এই অবস্থায় দেখে কি ভাববে? তোর যদি শাওয়ার নিতেই হয় তাহলে তোর ওয়াশরুমে নিতিস, আমার রুমে নিয়েছিস কেন? এখন যদি ছোটো মা আমাকে প্রশ্ন করে আমি কি বলবো? আশ্চর্য, এখানে কেউ কিছু ভাববে কেন? আর এখানে কিছু ভাবার মতোই বা কি হয়েছে? আমি কি আজ প্রথম সকালবেলা শাওয়ার নিয়েছি? আমি তো কলেজে গেলে রোজই শাওয়ার নিই। আমার ওয়াশরুমের শাওয়ারটা দিয়ে পানি পড়ছে না, তাই তোমার ওয়াশরুমে শাওয়ার নিয়েছি। এতে এত ভাবাভাবির কি আছে? তোর রুমে খারাপ হয়েছে তো অন্য রুম ছিল না? আমার রুমেই আসতে হলো? অন্য রুমগুলোতেও তো ওয়াশরুম আছে, সেখানে যেতিস, আমার রুমে আসলি কেন? তুমি বোধহয় ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছো। অন্য সময় যদি আমি অন্য রুমে যাই তখন বলো আমার রুম থাকতে তোকে অন্য রুমে যেতে হবে কেন? আর এখন যখন আসছি তখন বলছো কেন এসছি? আজও ঘুম থেকে উঠে কি তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে? ধ্যাৎ, তোকে বলাটাই বেকার। কেন যে কাল আমার সাথে রেখেছিলাম, আমার সাথে না থাকলে তো আর প্রবলেম হতো না। নিজ মনে কথাগুলো বের করছিল আয়াস। তখনই রুমে আনিশা বেগম আসলেন। ঈশাকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে দেখে আনিশা বেগম বাঁকা হেসে আয়াসকে উদ্দেশ্য করে বললেন, आयाश की ব্যাপার? ডাল में कुछ काला काला লাগছে, कुछ हुआ क्या? আনিশা বেগমের কণ্ঠ শুনে আয়েশ সাথে সাথে শোয়া থেকে উঠে বসে পড়ল। মায়ের কথাগুলো ঈশা বুঝতে না পারলে আয়েশ বেশ বুঝতে পারছে ছোট মা কি বোঝাতে চাইছে, তাই আমতা আমতা গলায় বলল, ছোটো মা, তুমি আসলে যেমনটা ভাবছো তেমন কিছুই না। তাই? কিন্তু আমার তো মনে হচ্ছে এসাই কুছ। না ছোটো মা, তুমি ভুল ভাবছো। আসলে আয়েশকে আমতা আমতা করতে দেখে আনিশা বেগম বাঁকা হেসে আয়েশের পাশে এসে বসে পড়লেন। ঈশা ওদের কথার আগামাথা বুঝতে না পেরে একবার আয়েশের দিকে তাকাচ্ছে আর একবার মায়ের দিকে তাকাচ্ছে। ঈশা, তুই তো রুমে যা, আমার আয়েশের সাথে কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার তো ওর সাথেই যত কথা। এই বলে ঈশা মুখ বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। ঈশা চলে যেতেই আনিশা বেগম আয়েশের দিকে তাকিয়ে বুড়ো নাচিয়ে বাঁকা হেসে বললেন, কি ব্যাপার? মনে হচ্ছে কাল ঈশা বোঝাতে এসে ঘুষ দিতে হয়েছে। আয়াশও কি আজকাল ঘুষ নেওয়া শুরু করেছে? হ্যাঁ। আরে ছোটো মা, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। ঈশা নাকি আজ কলেজে যাবে, আর ওর ওয়াশরুমের শাওয়ারটা নাকি নষ্ট হয়ে গেছে, তাই
আমার ওয়াশরুমে শাওয়ার নিয়েছে, দ্যাটস ইট। তাই? কিন্তু আমি তো রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি করে বল তো কত দূর এগিয়েছিস? সে তো তুমি পাবেই, আফটার অল আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। আর বেস্ট ফ্রেন্ডের কাজই তো হলো খোঁচানো। তোমার কি মনে হয় তোমার মেয়ের সাথে কিছু করতে পারবো? যে ড্রামা কুইন, কিছু করার আগেই চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলবে, এমনভাবে চেঁচাবে যেন ডাকাত পড়েছে। এই দেখো না, কাল রাতে টি শার্টটা পর্যন্ত খুলিনি ভয়ে। সে কি, তুই তো জামা পরে ঘুমাতে পারিস না? তোর না ঘামাচি উঠে যায়? তাহলে টি শার্ট গায়ে রেখে দিয়েছিস কেন? কি করে খুলতাম? আমার টি শার্ট খুলতে দেখলে ম্যাডাম এমনভাবে চেঁচাবে যেন আমি আমার টি শার্ট নয় ওর কাপড় খুলতে বলেছি। তাই ভয়ে আর খুলিনি। এখন তুমি বলো, তোমার এই ড্রামা কুইন মেয়ের সাথে কিছু করা কি সম্ভব? আল্লাহই জানে আমার কপালে কি আছে। তাহলে একটা বিয়ে করে নে। এখন তো দেখছি সেটাই করতে হবে। পাগল ছেলে। আচ্ছা, যেই জন্য এসেছিলাম, ভাবি কালকের বিষয়টা নিয়ে অনেক টেনশন করছে। এখন তোর কাছে আসলাম। এখন বল, ঈশা কতটুকু সফল হয়েছে? তোকে রাজি করাতে পেরেছে? আই মিন, কি সিদ্ধান্ত নিলি? তোমার কি মনে হচ্ছে? নেটওয়ার্ক কাজ করছে না, তুই বলে দে। আমি ইলেকশন করব। কি? তুই শিওর? এখানে আনশিওর হওয়ার কি আছে? কিন্তু কাল তো না করেছিস, আজ হঠাৎ হ্যাঁ বলছিস কেন? প্লিজ আরেকবার ভেবে দেখ বাবা। ভাইজান, ঈশা, ওদের কথায় তুই ভুল কোনো ডিসিশন নিস না। আরে ছোট মা, তুমি ভুল ভাবছো। তুমি তো জানোই আমি কারো কথায় কিছু করি না, যা করি নিজের সিদ্ধান্তেই করি। আমি ভালো করে ভেবে সিদ্ধান্ত নিয়েছি। ইনফ্যাক্ট আমি কাল রাতে অয়নের সাথেও এটা নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমি কাল না করেছিলাম, আর তারও একটা কারণ ছিল। কি কারণ? কারণ হলো ঈশা। তুমি তো জানোই ঈশা একটু নাজুক প্রকৃতির। ও বেশি কিছু চায় না, আমার কাছ থেকে শুধু একটু সময় চায়, আর আমিও সবসময় ওকে সেটা দেওয়ার চেষ্টা করি। আমি জানি আমি যদি রাজনীতিতে জড়িয়ে যাই তখন ওকে সময় দিতে পারবো না, আর তাই আমি না করেছিলাম। কিন্তু ও যখন নিজেই চাইছে আমি রাজনীতি করি, তাহলে আমি করব। কিন্তু আয়াস, আমি জানি তুমি আমাকে নিয়ে টেনশন করো। প্লিজ ডোন্ট ওয়ারি ছোটো মা, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করবে না, আমার কিচ্ছু হবে না। আচ্ছা, এখন চট করে গিয়ে আমার জন্য নাস্তা রেডি করে ফেলো তো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, প্লিজ মাকে একটু বুঝিয়ে বলো। আনিশা বেগম হেসে আয়েশের বাহুতে হালকা চাপট মেরে বললেন, আচ্ছা ঠিক আছে, পাগল ছেলে। আনিশা বেগম উঠে চলে গেলেন, আর আয়েশও হেসে ওয়াশরুমে চলে গেল। একটু পর সবাই ডাইনিং এসে বসলো ব্রেকফাস্ট করবে বলে। সবাই নাস্তা করছিল, তখন ঈশা বলে উঠল, ভাইয়া, আমাকে একটু কলেজে ড্রপ করে দিতে পারবি? আয়েশ পাউরুটি মুখে দিতে নিচ্ছিল, কিন্তু ঈশার কথায় থেমে গেল। সরি রে, আমার আজ পার্টি অফিসে যেতে হবে, নমিনেশনের জন্য আবেদন করতে যেতে হবে না। রায়হান মাহমুদ সবে নাস্তা মুখে দিতে নিচ্ছিলেন, তখনই আয়েশের কথা শুনে থেমে গিয়ে আয়েশের দিকে থমকানো চোখে তাকালেন। অবাক কণ্ঠে বললেন, আয়াস, তুই কি শিওর? হ্যাঁ বাবা, আমি শিওর। যাক, ভালোই হয়েছে তাহলে। তা আজ কি পার্টি অফিসে যাবি ঠিক করেছিস? আমি অয়নের সাথে কথা বলেছি, ও বলেছে আজকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, ওখানে গিয়ে তোকে বেশি কিছু বলার দরকার নেই। তুই জাস্ট আমার ভিজিটিং কার্ড দেখাস, তাতেই হবে। সরি বাবা, আমি এটা পারবো না। কারণ তোমার কথার দ্বারা আমি এটা বুঝতে পারছি যে তোমার রেফারেন্সে আমাকে নমিনেশন নিতে বলছো, কিন্তু আমি তো সেটা চাই না। যখন ইলেকশন করবই ঠিক করেছি, তখন নিজের যোগ্যতাতেই করব। তোমার কোনো রেফারেন্স আমার চাই না, আর তুমিও কাউকে বলো না আমাকে রেফার করতে। আমি নিজের যোগ্যতায় নমিনেশনটা পেতে চাই বাবা। রায়হান মাহমুদ আর আপত্তি করলেন না, ছেলের কথায় সম্মতি জানালেন। ওকে, তুই যেমন ভালো বুঝিস। তবে হ্যাঁ, যদি মনে করিস আমার কখনো হেল্প লাগবে, তখন নির্দ্বিধায় বলতে পারিস। আমি আমার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। নো থ্যাঙ্কস। আয়াস, তুই ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিচ্ছিস তো? না মানে আমি বলছিলাম যে যদি একবার ভেবে। হাসান মাহমুদের কথায় আয়াস চোখ সরিয়ে তাকায় ওনার দিকে, সরস গলায় বলে, আমি ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি চাচ্ছু, আর ভাবতে হবে না। আয়েশার ততক্ষণে খাওয়া শেষ হয়ে গেছে, তাই চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আচ্ছা আমি উঠছি তাহলে। আসছি মা, ছোট মা, আসছি। সাবধানে যাস বাবা, আর হ্যাঁ, মাথা গরম করিস না। যতটা সম্ভব মাথাটা শান্ত রাখার চেষ্টা করিস, এটা আমার রিকোয়েস্ট। মায়ের কথা শুনে আয়েশ হাসলো, হেসে বলল, মা তুমিও না, আমাকে নিয়ে তুমি একদম টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। তুমি শুধু দোয়া করো যেন আমি নমিনেশনটা পেয়ে যাই। আসছি আমি। এই বলে আয়েশ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল।
তারপর বেরিয়ে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। প্রতিমধ্যে অয়নকেও নিয়ে নিল। গাড়ি চলছে তার আপন গতিতে। আয়েশ ড্রাইভ করছে আর অয়ন ওর পাশের সিটে বসে আছে। নীরবতা কাটিয়ে অয়ন বলল, কাল তো বলেছিলি তুই রাজনীতি ইলেকশন এসবে জড়াতে চাস না, আবার সকাল হতেই কল দিয়ে বললি যে আজ নমিনেশনের জন্য আবেদন করতে যাবি। কাল তো রাজিই ছিলি না, সকাল হতেই কি এমন হলো যে রাজি হয়ে গেলি? রাজি ছিলাম না, কারণ আমি জানি ইলেকশনে অংশগ্রহণ মানে নিজেকে বিসর্জন দেয়া। অবশ্য আমার এতে প্রবলেম নেই, বাট আমি ঈশার জন্য করতে চাইনি। কারণ আমি ইলেকশন করলে তখন ওকে আর আগের মতো সময় দিতে পারবো না। আর তুই তো জানিসই ও কেমন, আমার একটু কনসেন্ট্রেশন পাওয়ার জন্য সব সময় পাগলামো করে। তাহলে আবার মত দিলি কেন? কাল তোর সাথে কথা বলে কল কাটার পর ঈশা আমার রুমে এসেছিল, আর ও চাইছে আমি ইলেকশন করি, তাই মত দিয়েছি। কি বলিস, ঈশা তোকে ইলেকশন করতে বলছে? যদিও আমি জানি ওর এখন আবেগ কাজ করছে, কিন্তু না করেও উপায় নেই। তো ওকে বুঝিয়ে বলিস নি? পরে তুই সময় না দিলে তোর সাথেই তো রাগ দেখাবে, গাল ফুলিয়ে বসে থাকবে। তখন তুই ওর রাগ ভাঙাবি নাকি ইলেকশনে মনোযোগ দিবি বল? তোর কি মনে হয় আমি ওকে বোঝানোর চেষ্টা করিনি? আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। আমি ওকে আমার রুমে দেখেই বুঝে গিয়েছিলাম ও আমাকে রাজি করার জন্য এসেছে, তাই ও কিছু বলার আগে আমি ওকে আমাদের বিয়ের কথাটা বলি, কিন্তু ফলাফল শূন্য, তাই বাধ্য হয়েই মত দিয়েছি। হোয়াট? কি বলিস? তুই ঈশাকে তোদের বিয়ের ব্যাপারটা বলে দিয়েছিস? মনে করেছিলাম বিয়ের কথাটা শুনলে হয়তো আমার উপর অধিকার দেখিয়ে বলবে, এখন তাহলে আমাকে আরও বেশি করে সময় দিবে। এসব ইলেকশন করার দরকার নেই, কিন্তু কোনো লাভ হয়নি। সে নিজের সিদ্ধান্তে অটল। বিয়ের কথা শুনে রিয়াকশন কেমন ছিল? তোকে কিছু বলেনি? আয়েশ হাসলো, হেসে বলল, তোকে তো আমি আগেই বলেছিলাম ঈশা কিছু বলবে না, উল্টো বিয়ের কথা শুনে অনেক বেশি খুশি হয়েছে। কপাল গুনে একটা বউ পেয়েছিস ভাই, পায়ের ধুলো দাও গুরু। তোমার মতো বউ যেন আমার কপালেও জোটে। বলেই অয়ন আয়েশের পা ছুঁতে চাইলে আয়েশ হেসে পা সরিয়ে ফেলল। এতটুকু শুনেই পায়ের ধুলো নিতে চাইছিস? পুরোটা শুনলে তো হার্ট অ্যাটাক করবি। পুরোটা মানে? ঈশা বিয়ের কথা শুনে এতটাই খুশি হয়েছে যে কাল রাতে আমার বুকেই ছিল। আমি নাকি আর সময় দিতে পারবো না, তাই আমার সাথে রাতে থাকবে। কি বলিস? তার মানে বাসরটা ও নিশ্চয় সেরে ফেলেছিস। আফটার অল এত ভালো একটা বউ পেয়েছিস যে কিনা গোপনে বিয়ে করেছিস শুনেও রেগে না গিয়ে উল্টো পুরো রাত তোর সাথে থাকতে চেয়েছে। ভাবা যায়? শালা, আমাকে কি তোর লুচ্চা মনে হয় যে বউকে কাছে পেয়ে সুযোগ লুটবো? আমি আয়াস, বুঝলি? ঈশার শরীর নয়, ঈশাকে ভালোবাসি। আরে রেগে যাচ্ছিস কেন বোকা? আমি তো মজা করলাম। রেগে যাইনি, তোকে জাস্ট সত্যিটা বলেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কথা বলতে বলতে আয়েশ আর অয়ন পার্টি অফিসে চলে আসে। সন্ধ্যায় আয়েশ আর অয়ন একসাথে বাড়ি ফিরল। অয়ন আজ থেকে এখানেই থাকবে, তাই আয়েশের সাথে পার্টি অফিস থেকে সোজা এখানে চলে আসে। ঈশা তখন ড্রয়িং রুমে বসে বসে মোবাইল টিপছে বললে ভুল হবে, মূলত ফেসবুকে গল্প পড়ছে। তখনই আয়েশ আর অয়ন কথা বলতে বলতে বাড়িতে ঢুকে। আয়েশকে দেখে ঈশা মোবাইল দেখে তৎক্ষণাৎ দৌড়ে আয়েশের সামনে গিয়ে দাঁড়ালো। ঈশাকে হঠাৎ সামনে এসে দাঁড়াতে দেখে আয়েশ অবাক স্বরে বলল, কি রে, পথ আটকে দাঁড়ালি কেন? ঈশা আয়েশের কথাকে উপেক্ষা করে অয়নকে উদ্দেশ্য করে মিষ্টি হেসে বলল, কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি। তা তোমাকে হঠাৎ এমন খুশি লাগছে, কি ব্যাপার? আয়েশকে চোখ টিপ মেরে কথাটা বলল অয়ন। অয়নের কথার মানেটা আয়েশ বুঝলেও ঈশা বুঝতে পারেনি, তাই ও সহজ সরল ভাষায় জবাব দিল, না ভাইয়া, তেমন কিছু না। আসলে আজ আমার রেজাল্ট দিয়েছে তো, তাই খুশি খুশি লাগছে। তাই নাকি? তা কি পেয়েছো? আর 10 পয়েন্টের জন্য A+ আসেনি, তবে ফাইনালে নিশ্চিত প্লাস আনবো। বাহ, অনেক ভালো করেছো তো। আগে জানলে তো আমি আসার সময়। অয়নকে পুরো কথা শেষ করতে না দিয়ে আয়েশ বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর আজাইরা কথা শুনবি নাকি আমার সাথে আসবি? ভাইয়া তুমি এভাবে বলছো কেন? তুমি খুশি হওনি আমার রেজাল্ট শুনে? তুমি তো বলেছিলে ভালো রেজাল্ট করলে আমার জন্য ল্যাপটপ আনবে। এনেছো ল্যাপটপ? নিশ্চয়ই অয়ন ভাইয়ার হাতের শপিং কিসটাকে আমার জন্য ল্যাপটপ আছে, তাই না? দেখি কিসটা। ঈশা হাসি মুখে কথাগুলো বললেও আয়েশের কথা শুনে ওর হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। এটা কোনো ভালো রেজাল্ট হলো? 10 পয়েন্টের জন্য A+ আনতে পারিসনি, তাহলে কি করে ভালো রেজাল্ট হলো? আর এই রেজাল্ট নিয়ে ল্যাপটপের আশা করছিস? ইডিয়েট কোথাকার।
ভাইয়া রাগ করছিস কেন? আমি তো ভালো করে পড়েছি আর লিখেছিও, তারপরেও মার্কস কম আসলে আমি কি করব? আচ্ছা আমি প্রমিস করছি ফাইনালে আমি মরে গেলেও A+ ছাড়া অন্য কিছু আসবে না। আমি নিজের জান দিয়ে হলেও A+ এনে দেখাবো তোমায়। যখন A+ আনতে পারবি তখন দেখা যাবে। এখন আপাতত তোর আজাইরা কথা শোনার টাইম নেই আমার। অয়ন, তুই না ওর জন্য কি এনেছিস সেটা দিয়ে রুমে আয়, তোর সাথে কিছু ডিসকাস করার আছে। কথাগুলো বলে আয়েশ হাঁটা ধরল। অয়ন ঈশার জন্য গিফট এনেছে। শুনে ঈশা অয়নের দিকে তাকালো, অবাক কণ্ঠে বলল, অয়ন ভাইয়া, তুমি সত্যি আমার জন্য গিফট এনেছো? কিন্তু তুমি তো জানতে না আজ আমার রেজাল্ট দেবে, তাহলে গিফট আনলে কেন? অয়ন পড়ল মহাবিপাকে। আয়েশ ওকে চিপার মধ্যে ফেলে নিচে কেটে পড়েছে। এখনো ঈশাকে কি বলবে? তখনই সিঁড়ি থেকে আয়েশ বলে উঠল, অয়ন, তুই কি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করতে থাকবি? কি এনেছিস সেটা দিয়ে তাড়াতাড়ি আয় না। অয়ন যেন হাঁপ ছেড়ে বাঁচল। ও তৎক্ষণাৎ ঈশার হাতে শপিং কেসটা দিয়ে আয়েশের পেছন পেছন হাঁটা দিল। আয়েশের সাথে হাঁটতে হাঁটতে আয়েশকে আস্তে করে বলল, তুই নিয়ে এসে আমি এনেছি বললি কেন? তুই এনেছিস সেটা বললেই তো পারতিস। এখন যদি ল্যাপটপটা দেখে আমাকে হাজারটা প্রশ্ন করে, ওর তো আবার প্রশ্নের অভাব নাই। সব সময় তো আমি উত্তর দিই, আজ না হয় তুই উত্তর দিলি। আচ্ছা, তোর রুমে যেতে বললি যে, সত্যি কি কোনো কথা আছে নাকি সেটাও ঈশাকে শোনানোর জন্য বলেছিস? ঈশাকে শোনানোর জন্যই বলেছিলাম। তুই তোর রুমে চলে যা, তবে ঈশা না দেখে মতো ঢুকিস। তারপর পেছন ফিরে একবার ঈশাকে দেখে নিয়ে বলল, আর শুন, ঈশা এখনো ল্যাপটপটা বের করেনি। তুই তাড়াতাড়ি বল যেন গিফটটা এখন না দেখে রাতে ঘুমানোর আগে যেন দেখে। তাড়াতাড়ি বল, নয়তো খুলে ফেলবে। কেন? এখন দেখলে কি সমস্যা? যেটা বলছি সেটা কর না, পরে সব জানতে পারবি। অয়ন আয়েশের কথা মতো হাঁটা থামিয়ে দিয়ে পেছন ঘুরে ঈশাকে ডাক দিল। ঈশা। ঈশা সবে শপিং কেসটাতে হাত ঢুকাতে নিচ্ছিল, তখনই অয়নের ডাকে থেমে গিয়ে উপরে তাকালো। জি ভাইয়া, কিছু বলবে? না মানে বলছিলাম কি, গিফটটা এখন দেখিও না, ঘুমানোর সময় দেখিও। ধরে নাও এটা আমার রিকোয়েস্ট। ঈশা সৌজন্য হেসে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি যখন বলছো তাই হবে। অয়ন থ্যাঙ্কস বলে নিচের রুমে চলে গেল। ঈশা কিছু সময় দাঁড়িয়ে থেকে কি যেন ভাবলো। তারপর সোফার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে শপিং কেসটা নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। অয়ন ভাইয়া কি এনেছে আল্লাহই জানে। কেসটা অনেক ভারী ভারী লাগছে। আমার তো মন চাইছে এক্ষুনি দেখে ফেলি কি আছে এর মধ্যে, কিন্তু ভাইয়া যখন বলেছে ঘুমানোর আগে দেখতে, তাহলে তখনই দেখবো, নয়তো অয়ন ভাইয়া কষ্ট পেতে পারে। কথাগুলো নিজ মনে বিড়বিড় করতে করতে ঈশা নিজের রুমে চলে গেল। তবে মনে মনে কষ্টও পাচ্ছে খুব। ও মনে করেছিল আয়েশের রেজাল্টের কথা শুনে অনেক খুশি হবে আর ওর জন্য গিফট নিয়ে আসবে। আর এই জন্যই তো রেজাল্ট দেখে বাড়িতে ফেরার পর থেকে আয়েশের পথ চেয়ে বসে আছে। তো আয়েশ ওর আশায় এক বালতি জল ঢেলে দিয়েছে। না ওর রেজাল্ট শুনে খুশি হলো আর না কোনো গিফট আনলো। অয়ন ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আয়েশের রুমে আসলো। আর সবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। অয়নকে দেখে হেসে বলল, কিরে, কিছু সময় বিশ্রাম না নিয়ে আমার রুমে আসলি যে, কিছু বলবি? তোর সাথে কথা আছে বলেই তো আসলাম। বলতে বলতে অয়ন বিছানায় এসে পা ঝুলিয়ে বসলো। আয়ান আবারও হাসলো। হেসে অয়নের পাশে এসে বসতে বসতে বলল, মনে হচ্ছে ঈশার জন্য আনা ল্যাপটপ নিয়েই কথা বলবি, রাইট? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই ল্যাপটপ নিয়ে এসে আমি এনেছি কেন বললি? তুই দেখেছিস যে ঈশা কতটা কষ্ট পেয়েছে? আমি এনেছি না বলে যদি তুই এনেছিস বলতিস তাহলেও কত খুশি হতো। ঈশা খুশি হবে বলেই তো মিথ্যা বলেছি। মানে? আরে, আমি যদি ল্যাপটপটা এনেছি বলতাম তাহলে খুশিটা আমার সাথেই চিপকে থাকতো, আর আমি সেটা চাই না। আচ্ছা তুই কি আসলে পুরুষ নাকি অন্য কিছু? অয়নের কথা শুনে আয়েশ হাসলো। হেসে বলল, তোর কি আমাকে দেখে ছেলে মনে হয় না, অন্য কিছু মনে হয়? প্রতিটা ছেলেই কোনো মেয়ের সান্নিধ্য পেলে খুশি হয়। ইনফ্যাক্ট মেয়েদের কনসেন্ট্রেশন পাওয়ার জন্য আমরা পুরুষরা সব কিছু করতে রাজি থাকি। আর তুই বলছিস ঈশা খুশি হয়ে তোর সাথে লেগে থাকবে বলে তুই ওকে মিথ্যা বলেছিস, এটা কোনো কথা? তুই সব কিছু যতটা সহজ ভাবিস, আসলেই যদি ততটা সহজ হতো তাহলে আর কথা ছিল না। তুই জানিস না ও কেমন, তারপরও এ কথা বলছিস? আমি তো চাইলেই ওকে আমার পাশে সব সময় বসিয়ে রাখতে পারি, কারণ ঈশা আবার কথা ফেলবে না। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে আমরা দুজন ছেলে মেয়ে, আর তার উপর কাল আমাদের বিয়ের কথাটা ও জেনে গিয়েছে। ও এখনও ছোট, সব কিছু আবেগ দিয়ে বিবেচনা করে, বিবেক দিয়ে ভেবে দেখে না যে কোন কাজটা করলে কি হবে। নিজের ভালো খারাপ নিজে বোঝার মতো বয়স ওর এখনও হয়নি,
তাই আবেগের বশে যে কোনো সময় আমার কাছে যে কোনো কিছু চেয়ে বসতে পারে। আর তুই তো জানিস ঈশা কিছু চাইলে আমি না করতে পারি না, তাই আমি ওকে এড়িয়ে চলতে চাইছি। আই হোপ আমি কি মিন করতে চাইছি তুই বুঝতে পারছিস। বুঝলাম, কিন্তু আয়াস, আমার মনে হয় না যে তুই ঈশার যে চাওয়াটার কথা বলছিস সেটাও আদৌ চাইবে। আমার এরকম মনে হয় না। ম্যাডাম এখন ফেসবুকে গল্প পড়ে, আর জানিসই তো গল্পে অনেক রোম্যান্টিক প্লট থাকে। বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি। বলল। অয়নের উত্তরের অপেক্ষা না করে আয়েশা আবারও বলল, জানিস কাল আমাকে কি বলেছিল? ও নাকি গল্পে পড়েছে নায়করা নায়িকাদের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়, আর তাই আমাকেও নাকি ম্যাডামকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে হবে। ভাবা যায়? বাহ, ঈশা তো দেখছি অনেক বড় হয়ে গেছে। যাক, ভালোই হলো, তোকে আর কষ্ট করে কিছু শিখাতে হবে না। সারা তুই আছিস তোর লেইম কথাবার্তা নিয়ে। যা হাট, আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আরে আমি তো ঠিক কথাই বললাম, রিয়েক্ট করছিস কেন? রাগ তোর ঠিক কথা, আসছে ঠিক কথা বলতে। আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। এখন বল, তুই কি কাজ করবি? আমিও না হয় হেল্প করলাম। অফিসের কিছু কাজ আছে, সেগুলোই করব। তোর করতে হবে না, তুই রুমে গিয়ে রেস্ট নে। বাট তুই তো এখন আর অফিস করবি না, তাহলে তোর আবার অফিসের কিসের কাজ? বাবা যতই বলুক আমার অফিস করতে হবে না, বাট আমি তো জানি আমার কাজগুলো অন্য কাউকে দিয়ে হবে না, তাই আমার কাজগুলো আমাকেই করতে হবে। ওকে, তাহলে তুই কাজ কর, আমি রুমে গেলাম। কথাটা বলে অয়ন আয়েশের রুম থেকে চলে গেল। আর আয়েশ এসে ল্যাপটপ নিয়ে বিছানার মাঝখানে গোল করে বসে পড়ল। রাতে সবাই ডিনার করছিল একসাথে। তখনই আয়েশের মা বলে উঠল, আয়াস বাবা, তোর নমিনেশনটা হয়ে গেছে? মা এখনো সবে আবেদন করে এসেছি, সেটা অনুমোদন করতে 2 দিন সময় লাগবে। অবশ্য আমি জানি নমিনেশন আমি পাবো, বাট ফর্মালিটিজ মেনটেন তো করতেই হবে। আয়াস, তুই কি করে শিওর হলি যে তুই নমিনেশনটা পাবি? না মানে তুই তো ভাইজানকেও কারোর সাথে কথা বলতে নিষেধ করেছিস, তাহলে এতটা জোর দিয়ে কিভাবে বলছিস? আনিশা বেগমের কথায় আয়েশ হাসল, হেসে বলল, ছোট মা, আয়াস আজ পর্যন্ত কোনো কাজে ব্যর্থ হয়েছে এমন দেখেছো যে আজ হবে? নমিনেশন তো আমি পাবই, শুধু সেটা নিশ্চিত থাকো। গুড, আমি এই কনফিডেন্সটাই চাইছিলাম। কনফিডেন্স থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। রাহান মামুদের কথা শুনে আন হেসে বলল, ফুফা, আয়েশের কনফিডেন্স নয়, ওর সবসময় ওভার কনফিডেন্স থাকে, তাই সব কিছু সহজেই করে ফেলতে পারে। এখনও হয়ে যাবে, তোমরা একদম টেনশন করো না, আর আমি তো আছি ওর সাথে, ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস বাবা, তুমি আমাকে আশ্বস্ত করলে। আচ্ছা, তুমি কাপড় চুপড় নিয়ে এসেছো তো? আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি এখন থেকে এখানেই থাকবে, বাড়িতে যাওয়ার দরকার নেই। আমি তোমার বাবার সাথে কথা বলে নিয়েছি। জি ফুফা, আমি কাপড় চোপড় নিয়েই এসেছি। কথা বলতে বলতে সবাই খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। ঈশা রুমে এসে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে বেরিয়ে আসলো। তাড়াহুড়ো করার একটাই কারণ, আর সেটা হলো অয়নের গিফটটা দেখা। অয়ন বলেছিল গিফটটা যেন ঘুমানোর আগে দেখে, তাই অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে সে, কিন্তু এখন আর পারছে না। গিফটটা কি সেটা যতক্ষণ না দেখছে ততক্ষণ ওর ভিতরের এক্সাইটমেন্টটা কিছুতেই কমবে না। ঈশা আনন্দে আপ্লুত হয়ে সেন্টার টেবিলের উপর থেকে শপিং কেসটা নিয়ে এক লাফে বিছানায় উঠে বিছানার মাঝখানে গোল হয়ে বসে পড়ল। ঈশার বরাবরই গিফট পেলে ভালো লাগে, তাই এখনও বরাবরের মতো অয়নের গিফট মানে আয়াসের আনা গিফটটা পেয়ে অনেক বেশি খুশি সে। খুশিতে ঈশার ভেতরে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তবে সেই এক্সাইটমেন্টটা আরও দ্বিগুণ হয়ে গেল যখন দেখলো শপিং কেসের মধ্যে একটা ল্যাপটপ ব্যাগ। আয়াসের ল্যাপটপ ব্যাগটা ঈশা অনেকবার দেখেছে, তাই শপিং কেসের ভেতরের ব্যাগটা যে ল্যাপটপের ব্যাগ সেটা চিনতে ঈশার বেগ পেতে হয়নি। তাহলে কি অয়নকে ল্যাপটপ গিফট করেছে? ল্যাপটপ ব্যাগ দেখে ঈশা তাড়াহুড়ো করে ব্যাগটা বের করে নিয়ে ব্যাগের চেন খুলে ল্যাপটপটা বের করলো। সাথে সাথে ঈশার এক্সাইটমেন্ট দ্বিগুণ থেকে বহুগুণ হয়ে গেল, কারণ ল্যাপটপটা ঈশার পছন্দের ব্র্যান্ড অ্যাপল কোম্পানির। ঈশার অনেক ইচ্ছা ছিল ও যদি ল্যাপটপ ইউজই করে তাহলে অ্যাপল কোম্পানির ল্যাপটপ ইউজ করবে, ঠিক আয়েশটার মতো। আয়েশের ল্যাপটপটাও অ্যাপল কোম্পানির, আর আজ সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। খুশিতে ঈশা যেন আত্মহারা। ওয়াও, অয়ন ভাইয়া আমার জন্য অ্যাপেল কোম্পানির ল্যাপটপ এনেছে, আমার যে কি আনন্দ লাগছে। আয়াস ভাইয়া গিফট আনেনি তো কি হয়েছে, অয়ন ভাইয়া যে আমার জন্য ল্যাপটপ নিয়ে এসেছে আমি এতেই খুশি। 1 মিনিট, আচ্ছা আমি যে অ্যাপেল কোম্পানির ল্যাপটপ পছন্দ করি সেটা অয়ন ভাইয়া কি করে জানলো? কই, আমি তো কখনো বলিনি ওকে। তাহলে কি ল্যাপটপটা অয়ন ভাইয়া নয় বরং
আয়াস ভাইয়া এনেছে? কিন্তু আয়াস ভাইয়া যদি এনেই থাকে তাহলে মিথ্যে বলবে কেন? ধুর, হয়তো আমি ভুল ভাবছি। তার থেকে বরং এক কাজ করি, অয়ন ভাইয়ার রুমে গিয়ে ওকে থ্যাঙ্কস জানিয়ে আসি। ও আমার জন্য এত বড় একটা গিফট এনেছে, থ্যাঙ্কস না জানালে হয়? যেই ভাবা সেই কাজ। ঈশা ল্যাপটপটা বিছানার উপর রেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে সোজা অয়নের রুমে চলে আসলো। অয়ন তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। হঠাৎ ঈশাকে ওর রুমে ঢুকতে দেখে অয়ন মুস্কি হেসে উঠে বসলো। ঈশা, কি ব্যাপার? তুমি হঠাৎ আমার রুমে, কিছু বলবে? ঈশা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ভাইয়া, বলার জন্যই তো এসেছি। তাই? তা কি বলবে? তেমন কিছু না, ওই আসলে তুমি যে আমার জন্য ল্যাপটপ নিয়ে আসলে তার জন্য থ্যাঙ্কস বলতে এসেছি। আমি আবার তোমার জন্য কখন ল্যাপটপ নিয়ে আসলাম?